আমি বরাবরই বলি যাদের ফাউন্ডেশন ভালো তারা ইংলিশে তত ভালো করে, আর যাদের ফাউন্ডেশন দুর্বল তাদের দেখা যাবে যে পরবর্তীতে অন্যান্য যেগুলো একটু অ্যাডভান্সড টপিক সেগুলোতে গিয়ে তারা আটকে যায়। তো মোদ্দা কথা হইলো যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন একটা টপিক পড়াবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা বুঝলে তুমি আদার্স ফার্দার যে সামনে টপিকগুলো আসবে সেগুলো ভালো পারবা। বুঝে গেছে? সো আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্টেন্স, এবং এটা আমাদের ইংলিশ লেকচার 3। ঠিক আছে, এখন আসো যে সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি কি পড়বো। আমি শুধু শুরুতে একটা ওভারভিউ দিই। সেন্টেন্সের মধ্যে শুরুতে আমরা টাইপ পড়বো, এটার মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, তারপরে তোমার এই যে ইম্পারেটিভ, অপটেটিভ, বিভিন্ন জিনিস আছে। কিন্তু মেইন কোশ্চেন আসে কোথা থেকে, সেটা হচ্ছে তোমার এই যে সেকেন্ড ওয়ান, ইন্টারগেটিভ থেকে। মানে পরীক্ষায় যদি এমসিকিউ থাকে তাহলে সেটা থাকবে ইন্টারগেটিভ থেকে, কারণ বাদ বাকি যেগুলো আছে সেগুলো এমনিতেই তোমরা পারবা, বা হচ্ছে ওগুলো পরীক্ষায় খুব কম আসে, কারণ ভাবে যে স্টুডেন্টরা এটা ভুল করবে না। অ্যাকচুয়ালি ধরো যারা টিচার তারা যখন কোশ্চেন করে তারা এটা মাথায় রেখে কোশ্চেন করে যে একটা স্টুডেন্ট কোন টপিকটাতে তাদের উইকনেস আছে, কোনটা তারা ভুল করতে পারে, ওইটাই দেখবা দিবে। ইনফ্যাক্ট তোমরা ধরো অনেক সময় পরীক্ষা দিতে গেলে এটাও হয়তো ফিল করছো যে তুমি পরীক্ষার আগে সবই পড়ছো কিন্তু একটা টপিক মনে হচ্ছে যে এটা পড়া হয় নাই, মনে হইতেছে যে এটা পারবো না, কঠিন। পরীক্ষার হলে গিয়ে দেখবো যে ওই কোশ্চেনটাই সবার আগে আসছে। এখন দেখো সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি সেন্টেন্স বলতে কি বোঝায় বা সেন্টেন্সের মধ্যে কি কি টাইপ আছে। ফার্স্টে যেটা, যে সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস কমপ্লিট সেন্স ইজ এ সেন্টেন্স। এখন এখানে মেইন কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে তোমার গ্রুপ অফ ওয়ার্ড থাকবে এবং এখানে একটা কমপ্লিট সেন্স মেক করতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা সেন্টেন্স বলবো না। ধরো অনেক সময় এরকম হয় যে তুমি এমন একটা কথা বলছো যে কথাটার মধ্যে কোনো ধরনের নাই, মানে সেন্স নাই। তো একটা কথা যদি বলি সেটার মধ্যে যদি তুমি কোনো অর্থই বুঝতে না পারো সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। এটা হচ্ছে সেন্টেন্সের মেইন ক্রাইটেরিয়া। বাট আমরা বাংলার ক্ষেত্রে পড়ছিলাম বাংলা গ্রামারের মধ্যে যে একটা পরিপূর্ণ বাক্য হতে গেলে তিনটা কোয়ালিটি থাকতে হয়। কি কি বলতো? একটা পরিপূর্ণ সাবজেক্ট বাক্যের ভার্ব তিনটা কোয়ালিটি। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, এগুলা অবজেক্ট। এগুলা না, এগুলা না। একটা পরিপূর্ণ বাক্য হতে গেলে কি কি লাগে বলো? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। রাইট, রাইট, এটা। মানে একটা সেন্টেন্স পারফেক্টলি হইতে গেলে তোমার একটা সেন্টেন্সের ভিতরে যোগ্যতা থাকতে হবে, আসক্তি থাকতে হবে, এবং আকাঙ্ক্ষা থাকা যাবে না। বুঝে গেছে? মানে তিনটা জিনিস আমি একটু লিখে দিই। একটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, উ দিয়ে তারপরে খিও, নট খ, এটা মনে রাখবা। তারপর আরেকটা হচ্ছে তোমার আসক্তি, আর একটা হচ্ছে তোমার যোগ্যতা। সো তোমার আসক্তি থাকতে হবে, যোগ্যতাও থাকতে হবে, কিন্তু আকাঙ্ক্ষা থাকা যাবে না, তাহলে সেটা পারফেক্ট একটা বাক্য। এখন ইংলিশের ক্ষেত্রেও তোমার এই যেই জিনিসটা বলতে এটাই বোঝানো হচ্ছে যে কমপ্লিট সেন্স মেক করতে হবে, আদারওয়াইজ সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। এখানে আসক্তি বলতে কি বোঝায়? সেন্টেন্সের যে তোমার স্ট্রাকচার, ধরো তুমি যদি স্ট্রাকচার চেঞ্জ করে ফেলো, তোমার যেই শব্দটা পরে হওয়ার কথা ছিল সেটা আগে দিচ্ছ, যেটা আগে হওয়ার কথা ছিল সেটা পরে দিচ্ছ, তাহলে তোর সেন্টেন্সের অর্থ ঠিকঠাকভাবে বোঝা যাবে না। এবং যোগ্যতা হচ্ছে কি, এখন তুমি যদি এমন কথা বলো যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে সম্ভব না, তাহলে তো কেমনে হবে? যেমন ধরো মানুষ আকাশে উঠতেছে, এটা কি সম্ভব? এইটা সেন্টেন্স হবে না, কারণ এটার যোগ্যতা নাই। পাখি আকাশে উড়ে, তাহলে সেটা পারফেক্ট। তো এই হচ্ছে যোগ্যতার বিষয়টা। আর আকাঙ্ক্ষা বলতে কি, ধরো তোমাকে যদি আমি এমন একটা কথা বলি যে কথাটা শোনার পরে তোমার কাছে মনে হইলো যে আরেকটু শোনার আগ্রহ রয়ে গেছে। সাপোজ ধরো আমরা তাকে নির্বাচিত মানে আমরা তাকে নির্বাচিত, হ্যাঁ, এইটুক ধরো বলছো। তো ধরো তখন তোমার একটা আগ্রহ থাকে যে মানে নির্বাচিত করে কি, মানে কি হিসেবে নির্বাচিত নির্বাচিত করলাম, তাই না? তখন তুমি বলবো যে আমরা তাকে ক্যাপ্টেন বা সিআর হিসেবে নির্বাচিত করলাম। তো এই যে একটা সেন্টেন্সের মধ্যে যদি আকাঙ্ক্ষা থেকে যায় তখন সেটাকে পরিপূর্ণ সেন্টেন্স বলা যায় না। তার মানে তোমাকে ফুল কথাটা বলতে হবে। এখন আসো যে কাইন্ডস অফ সেন্টেন্স। তো সেন্টেন্সের কাইন্ডস এর মধ্যে কয়েকটা আছে। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ এন্ড এক্সক্লেমেটরি। এখন আসো যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, এটার মধ্যে দুইটা টাইপ হইতে পারে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি, যেটার ভিতরে ধরো নেগেটিভ কিছু নাই। ভাই আজকে আর সাম্প্রতিক ক্লাস নেওয়ার কথা বলছিলেন না? না, সাম্প্রতিক আগামীকালকে নিব। তো দেখো, অ্যাসার্টিভ হচ্ছে কি যেটার মধ্যে কোনো না বোধক কোনো শব্দ থাকবে না। আর নেগেটিভ হচ্ছে কি যেটার মধ্যে ধরো না বোধক শব্দ থাকবে। তো এখানে আমি যদি বলি শি ইজ রাইটিং অ্যান ইমেল, আই এম গোয়িং টু ঢাকা, এখানে দেখো কোনো নেগেটিভ কিছু নাই।
আবার এই সেম কথাটাই যদি তুমি এইভাবে বলো যে শি ইজ নট রাইটিং অ্যান লেটার, আই এম নট গোয়িং টু ঢাকা, তখন সেটা নেগেটিভ। তো এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা টাইপ, এবং এটার স্ট্রাকচার মূলত এইভাবেই থাকে যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এবং এই স্ট্রাকচারটা মূলত অলমোস্ট সব ক্ষেত্রেই ফলো করে, যে শুরুতে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বসে, তারপরে মেইন ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, তাই না? কিন্তু একটু পরে দেখবা ইম্পারেটিভের মধ্যে এই জিনিসটার মধ্যে একটু প্রবলেম বেঁধে যায়, যে তুমি কখন হেল্পিং ভার্ব বসাবা, কখন মেইন ভার্ব বসাবা, এখানে একটা প্রবলেম হয়। সো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এই ইনফরমেশন প্রোভাইড করে। কিছু বলবা? মালিহা। আচ্ছা, একটু মিউট করে নিও নিজেদেরকে। ওকে, ইন্টারগেটিভ সেন্টেন্সে চলে আসো, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, ইন্টারগেটিভের মধ্যে আমি 3 স্টার দিয়ে দিলাম, এটা থেকে একটা এমসিকিউ থাকে। ইন্টারগেটিভের মধ্যে দুই ধরনের ইন্টারগেটিভ ফর্ম আছে, একটা হচ্ছে ডিরেক্ট ইন্টারগেটিভ আর একটা ইনডিরেক্ট ইন্টারগেটিভ। তো পরীক্ষায় যখন ডিরেক্ট ইন্টারগেটিভ দেখবা, সেখানে তুমি এটাকে দেখবা যে লাস্টে একটা সাইন ইউজ করা হয়, যেটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি। কিন্তু ইনডিরেক্ট ইনডিরেক্ট ইন্টারগেটিভ যেটা, এটার মধ্যে কিন্তু শেষে গিয়ে ফুল স্টপ বসে, অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্ন যেটা, সেটা কিন্তু বসে না। এবং এখানেই টুইস্টটা আছে, ইনডিরেক্ট ইন্টারগেটিভ কিন্তু অ্যাকচুয়ালি তোমার সেটা ইন্টারগেটিভ না, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে লাস্টে গিয়ে ফুল স্টপ বসে। আর ডিরেক্ট ইন্টারগেটিভ অ্যাকচুয়ালি ইন্টারগেটিভ, এই জন্য সেটাতে লাস্টে গিয়ে তোমার ওই কোশ্চেন মার্কটাই বসবে। এখন বলবো যে ভাই তাহলে বুঝবো কিভাবে? তো দেখো, ইনডিরেক্ট ইন্টারগেটিভ যেটা, সেটা কিন্তু শুরুতে কি দিয়ে শুরু হয়, এই যে আই ওয়ান্ট টু নো, এটা কিন্তু কোশ্চেন না। কিন্তু পরের অংশটুকু যদি আমি শুধু আলাদাভাবে বলতাম যে হোয়াট ইউর নেম ইজ বা হোয়াট ইজ ইউর নেম, তখন কিন্তু সেটা কোশ্চেন হইতো। তো ইনডিরেক্ট ইনডিরেক্ট ইন্টারগেটিভের ক্ষেত্রে এই যে ইনিশিয়াল পর্বটা যেটা, তোমার যে শুরুর অংশটা যেটা, এইটার কারণে এই প্রবলেমটা বাদে, যে তোমার পরে গিয়া কোশ্চেন মার্কটা আর বসে না। বাট দুইটা দিয়েই তুমি কোশ্চেন আস্ক করো, যে টু আস্ক কোশ্চেন। এখন এই ডিরেক্ট এবং ইনডিরেক্টের প্রবলেমটা আমরা একটু সলভ করব, যে ইন্টারোগেটিভের মধ্যে যে দুইটা টাইপ, ডিরেক্ট ইনডিরেক্ট দুইটা। তো ডিরেক্টের মধ্যে দেখো, যেটা কিনা ডিরেক্ট কোশ্চেন আস্ক করা হয়। এখন এই ডিরেক্ট কোশ্চেন আস্ক করার মধ্যেও বিষয় আছে। কিছু কিছু কোশ্চেন এমনভাবে করি আমরা যখন সেটার উত্তর হ্যাঁ বা নাতেই দেওয়া যায়। আবার কিছু কিছু কোশ্চেন আমরা এমনভাবে করি যেটাতে অ্যান্সারটা একটু ডিটেলসে দিতে হয়। তো যদি তোমার ইয়েস নো কোশ্চেন হয়, তখন সেটা মনে রাখবা, ডাব্লিউ মানে দিয়ে শুরু হবে, অক্সুলারি যে ভার্বগুলো আছে বা হেল্পিং ভার্বগুলো আছে সেগুলো দিয়ে শুরু হবে। আর যেটাকে তোমাকে ডিটেলসে বলতে হবে, সেটা শুরু হবে ডাব্লিউএস মার্কার বা ডাব্লিউএস কোশ্চেনগুলো দিয়ে। যেমন এখানে দেখো, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, তখন তোমাকে অ্যান্সারটা দিতে হবে যে তুমি কেন যাচ্ছ, তোমাকে কয়েকটা কথা বলতে হবে যে এই কারণে আমি যাচ্ছি। বাট যদি এরকম বলি যে আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ, তুমি বলবো যে ইয়েস অর নো, যদি যাও তাহলে বলবা হ্যাঁ, আর যদি না যাও তাহলে বলবা না। তার মানে যেগুলো তোমার খেয়াল করবা, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়া কোশ্চেন শুরু হয়েছে, সেগুলো হচ্ছে ইয়েস নোতে অ্যান্সার দিলেই শেষ। আর ডাব্লিউএস কোশ্চেন যেগুলো হয়, সেই ক্ষেত্রে তোমাকে একটু ডিটেলসে অ্যান্সার দিতে হয়। তো এই হচ্ছে দুইটা টাইপ, এটা আমরা বেসিক জেনে রাখলাম, পরীক্ষা এটা ওইভাবে আসবে না, এটা এমনিতে জানার জন্য তোমাদেরকে বলা। পরীক্ষা আসবে হচ্ছে এই যে ইম্পর্টেন্ট নোট, এটা থেকে দেখো এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে, ইফ ইয়েস নো কোশ্চেন্স অ্যান্ড ডাব্লিউএস কোশ্চেন্স কাম টুগেদার ইন এ সিঙ্গল সেন্টেন্স, in this case the first sentence will be in interrogative form and the second sentence must be in assertive form. তো এটা দ্বারা কি বুঝছো বলো তো? কে একজন আনমিউট করে বলো যে এটা দ্বারা কি বুঝছো বা কি বোঝাইছে, এখানে কি বলছি, বলো। কে বলবা? যে কোনো একজন আনমিউট করে বলো। আর এটা তো মানে অফলাইন ক্লাসরুম না যে তুমি সবাই সামনে দাঁড়ায় বলবা, কেউ ভাববে কি নাকি। বলো, প্রবলেম নাই। তুমি সেন্টেন্সটা পড়ে কি বুঝছো একটু এটা বলো। আচ্ছা, আমি স্পেসিফিক বলি, তাহলে তাহলে ভালো হবে। তোমরা কেউ বলবা না। কাকে বলবো? হুম, আদ্রিতা, তুমি কি আসো ক্লাসে? উম, জি ভাইয়া। তুমি বলো দেখি এটা পড়ে কি বুঝছো। আচ্ছা, এখানে বলছে হচ্ছে যে কোনো একটা কোশ্চেন যেটা করে হচ্ছে হ্যাঁ অথবা না উত্তর পাওয়া যায়। আর আরেকটা কোশ্চেন থাকবে যেখানে হচ্ছে একটা WH কোশ্চেন থাকবে, ওই দুইটা হচ্ছে একসাথে থাকবে একটা সেন্টেন্সে। তো হুম। এই দুইটা সেন্টেন্স যদি একসাথে থাকে, তখন হচ্ছে প্রথমটার উত্তর হবে হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে হবে। আর দুটো যদি একসাথে থাকে, একটা হ্যাঁ অথবা না উত্তর হবে, আর একটা হচ্ছে ওই
যেমন হোয়ার আর ইউ গোয়িং, হ্যাঁ। ওইটা একটা উত্তর, আর মে আই নো ওরকম একটা হ্যাঁ অথবা না ওরকম। আচ্ছা, আই গেস তুমি পয়েন্ট ধরতে পারছো, বাট তুমি অনেক ডিটেলসে বলছো। এনিওয়ে, এইটা দেখো, এখানে মেইন বিষয়টা হচ্ছে তুমি ফার্স্টে যে অংশটুকু ক্লিয়ার করছো ওইটাই, যে যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে এই দুইটা জিনিস, যেটা একটু আগে আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম, যে একটা ইয়েস নো কোশ্চেন যেগুলো তোমার হেল্পিং ভার্ব দিয়ে আসে, আর একটা হচ্ছে ডিটেলস অ্যান্সার করে যেটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আসে, যদি দুইটা এখন একটা সেন্টেন্সের মধ্যে মিক্স হয়ে যায়, ধরো একসাথে যদি চলে আসে, তখন শুরুর অংশটাকে আমরা ইন্টারগেটিভ স্ট্রাকচার ফলো করে রাখবো, কিন্তু পরের অংশটাকে আমরা ইন্টারগেটিভ রাখতে পারবো না, সেটাকে আমাদেরকে চেঞ্জ করে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে, তোমার এখানে এই যে অংশটা মে আই নো, এটা কি ইয়েস নো কোশ্চেন হলো না? দেখো তো, ইয়েস নো কোশ্চেন হলো না শুরুর অংশটা, মে আই নো, বলো তো, মে আই নো এটা কি ইয়েস নো কোশ্চেন? ইয়েস অর নো? ইয়েস ভাইয়া। ইয়েস। তো পরের অংশটা দেখো, হোয়ার আর ইউ গোয়িং, এইটাও কি ডাব্লিউএস কোশ্চেন হলো না? এখন দুইটাই তো তাহলে ইন্টারগেটিভ ফর্ম হয়ে গেল। এখন দুইটা ইন্টারগেটিভ ফর্ম হলে তো আমাদেরকে এই নোট ফলো করতে হবে যে পরের অংশটাকে আমাকে অ্যাসার্টিভে আনতে হবে। এখন ইন্টারগেটিভ এবং অ্যাসার্টিভের মধ্যে মেইন প্রবলেমটা কোন জায়গাতে বলো তো? স্ট্রাকচারের প্রবলেম, বাট স্পেসিফিকলি বলো যে এইটা অ্যাসার্টিভ এরকম হয়, ইন্টারগেটিভ এরকম হয়, প্রবলেমটা কোথায়? কে বলতে পারবা? এনিওয়ান? বললে তোমাকে দুইটা ভাইয়া কাটতে বলতে অক্সিলারি হবে। অক্সিলারি ভার্বেই। রাইট, অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি তোমার ডাব্লিউএস এর পরে আসে, তখন সেটা ইন্টারগেটিভই থেকে যায়। আর যদি সেটা সাবজেক্টের পরে চলে যায়, তাহলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে আমাকে এখানে শর্ত দিছে ওরা, যে আমাকে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এখন হোয়ার আর ইউ গোয়িং, এটা তো অ্যাসার্টিভ না, এটা ইন্টারগেটিভ। তাহলে এটাকে যদি অ্যাসার্টিভ করতে হয়, তোমাকে বলতে হবে এরকম, হোয়ার ইউ আর গোয়িং। বুঝতে পারছি? মানে এই যে ইন্টারগেটিভকে অ্যাসার্টিভে চেঞ্জ করার ওয়ে মানে হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তাহলে এই আর ইউ বললে সেটা ইন্টারগেটিভই থেকে যাবে, তোমাকে বলতে হবে হোয়ার ইউ আর গোয়িং। পরেরটা দেখো, কুড ইউ টেল মি, এই অংশ ইয়েস নো কোশ্চেন হয়ে গেল। পরের অংশকে আমাকে অ্যাসার্টিভ রাখতে হবে। তুমি যদি বলো হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, তাহলে সেটা ইন্টারগেটিভই থেকে যাবে, বাট আমাকে শর্ত দেওয়া হয়েছে যে এটাকে ইন্টারগেটিভ রাখা যাবে না। তাহলে এখানে আমাকে বলতে হবে হোয়াই ইউ ডিডেন্ট স্পিক দ্য ট্রুথ। বুঝা গেছে? এবং শেষে গিয়ে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, কারণ এই কোশ্চেন মার্কটা এটা প্রথম অংশ যেটা ইয়েস নো কোশ্চেন সেটার জন্যই বসছে। আই গেস আমি তোমাদেরকে এই পয়েন্টটা মানে বুঝাতে পারছি। এখানে দেখো আরো দুইটা এক্সাম্পল আছে, যে মে আই নো হোয়াই ইউ ডু নট টক টু হিম। তো এখানে মে আই নো এটা ইয়েস নো কোশ্চেনের মধ্যে পড়ছে, ফাইন, ইয়েস নো কোশ্চেন। এখন হোয়াই ইউ ডু নট টক টু হিম, এই অংশটুকু কি ঠিক আছে না? এই কোশ্চেনে কি কোনো ভুল আছে? বলো, এটা কি ঠিক ভাইয়া আছে কি? ওয়াই ডোন্ট ইউ টক টু। দেখো, যদি ডোন্ট ইউ বা ডিড ইউ যদি থাকে, তখন তো সেটাকে আমরা চেঞ্জ করে হোয়াই ইউ ডিডেন্ট করলাম। এক্ষেত্রে হোয়াই ইউ ডু নটই তো আছে, তাহলে এটা কি কি আর চেঞ্জ করার প্রয়োজন আছে? এটা তো এমনিতেই পারফেক্ট আছে। এটা শুরুর অংশ কি ইন্টারগেটিভ, পরের অংশ আমাকে অ্যাসার্টিভ করতে হবে। সো এই যে এটা কি অ্যাসার্টিভ না? অ্যাসার্টিভে আমি কি বলছি, সাবজেক্ট যে সে আগে আসবে, আর এই যে ডু বা অক্সিলারি যেগুলো আছে সেগুলো পরে যাবে। বোঝা গেছে? তার মানে এই সেন্টেন্সটা পুরোপুরি পারফেক্ট, এটাতে কোনো ভুল জি নাই। ভাইয়া। কিন্তু পরেরটা দেখো, কুড ইউ টেল মি, ইয়েস নো মধ্যে পড়ে গেছে। তার মানে পরের অংশকে আমাকে ইন্টারগেটিভ রাখা যাবে না। হুম ডু ইউ বললে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে, তাহলে সেটা বলা যাবে না। এখন তুমি কি বলতে হবে? তুমি ধরো অ্যান্সার করতে পারো হুম ইউ ডু ওয়ান্ট টু টক টু, কিন্তু সেটা বললেও ভুল হবে, কারণ ইউ তো আগে আসবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, হুমের পরে ইউ চলে আসবে, তাইলে সেটা অ্যাসার্টিভ হলো। কিন্তু এরপরে ডু ওয়ান্ট বলে কোনো শব্দ হয় না, এটা কি হবে? হুম ইউ ওয়ান্টেড হবে, ওয়ান টু করতে। ওয়ান্টেড টু টক টু। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে দেখো পাস্ট টেন্স, তাহলে এই ক্ষেত্রে পাস্ট টেন্স। বুঝতে পারছি? এখন বলবো যে ভাই ডু গেল কই? ডু হচ্ছে এবং ডাজ, ডু ডাজ ডিড, এই শব্দগুলো শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারগেটিভ স্ট্রাকচারের মধ্যেই বসতে পারে। কি বলছি? ডু ডাজ ডিড এগুলো শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসতে পারে। তো বলবা যে উপরেরটাতে কেমনে বসছে? উপরেরটাতে তো নেগেটিভ আছে, তার আগেরটা দেখো, এখানে তো নট নেগেটিভ আছে, তাই সেটা সেভাবেই বসছে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে তো কোনো নেগেটিভ নাই,
এখন বলবা যে ভাই এটা তো ইন্টারগেটিভ। তো আমার শর্তে কি বলছিল যে পরের অংশকে আমাকে ইন্টারগেটিভ রাখা যাবে না, আমাকে সেটাকে অ্যাসার্টিভ বানাইতে হবে। তো আমি তো এটাকে অ্যাসার্টিভ বানাই ফেলছি, তাহলে নেগেটিভও নাই, অ্যাসার্টিভও বানাই ফেলছো, ইন্টারগেটিভও নাই। তাইলে তো তুমি এটা বলতে পারো না যে হুম ইউ ডু ওয়ান্ট টু টক টু, এটা মিলবে না। ডিরেক্টলি বলবা হুম ইউ ওয়ান্টেড টু টক টু। বুঝতে পারছি? বলো। জি ভাইয়া। ওকে, এখন আসো আরেকটা নোটে, ইনডিরেক্ট ইন্টারগেটিভ। আমরা এতক্ষণ পর্যন্ত যেই প্রবলেমের মধ্যে ছিলাম, সেই প্রবলেম কিসের টপিক? সেই প্রবলেম মূলত ডিরেক্ট ইন্টারগেটিভেরই প্রবলেম। কারণ ডিরেক্ট ইন্টারগেটিভের মধ্যেই বলছিলাম দুইটা টাইপ, ইয়েস নোর মাধ্যমে হইতে পারে, ডাব্লিউএস নোর মাধ্যমে হইতে পারে। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স তো দুইটা, ডিরেক্ট হইতে পারে, ইনডিরেক্ট হইতে পারে। বুঝতে পারছি? তাহলে ইনডিরেক্ট যদি হয় তখন কি হবে দেখো। এখন আসো ইনডিরেক্ট। সো ইনডিরেক্ট ইন্টারগেটিভ ডাজ নট হ্যাভ এনিথিং টু ডু উইথ ইন্টারগেটিভ স্ট্রাকচার। তাহলে এখানে কি বলা হলো যে ইনডিরেক্ট ইন্টারগেটিভ ইন্টারগেটিভই না, মানে এটা ইন্টারগেটিভ স্ট্রাকচারই ফলো করে না। তাইলে নিদার হেল্পিং ভার্ভ, ইনডিরেক্টের স্ট্রাকচার কি বলে, হেল্পিং ভার্ভ আগে আসবে, সেটা আসবে না, গেল। এরপরে কি, কোশ্চেন মার্ক নর কোশ্চেন মার্ক কামস ইন দ্য এন্ড, শেষে গিয়ে কোশ্চেন মার্কও আসবে না। তার মানে ইনডিরেক্ট ইন্টারগেটিভ অ্যাকচুয়ালি ইন্টারগেটিভের কোনো কিছুই ফলো করে না, সেটা স্ট্রাকচারও ফলো করে না, শেষে গিয়ে মার্কারও আসে না। কথা বোঝাতে পারছি? এখন দেখো এইটা, যে আই ওয়ান্ট টু নো, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? এটা কি কোনো ইন্টারগেটিভের কিছু হয়েছে? আই ওয়ান্ট টু নো এটা তো কোনো কোশ্চেনই না, তার মানে এটা অ্যাসার্টিভ। এখন হোয়াট ইউর নেম ইজ, এটা হচ্ছে ইন্টারগেটিভ ফর্ম। তো এই ক্ষেত্রে দেখো, তুমি যদি এইভাবে থাকে এটা, সাপোজ ধরো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তখন কিন্তু সেটা কি কোশ্চেন হয়ে যায় না? বলো। তো এই জায়গাতে বলা হয়েছে যে যদি তোমার শুরুতে অ্যাসার্টিভ থাকে, পরে গিয়ে তোমাকে এটাকে মানে ইন্টারগেটিভে নেওয়ার দরকার নেই। তাহলে তুমি এটাকে এইভাবে চেঞ্জ করবা, হোয়াট ইউর নেম ইজ, তার মানে ইউর নেম এটা সাবজেক্ট, এরপরে গিয়ে অক্সিলারি যাবে এবং পরে গিয়ে ফুল স্টপ বসবে। তার মানে এই যে ইন্টারগেটিভের যে স্ট্রাকচার সেটার ফলো করা লাগে না, এটাই বলা হয়েছে। তো ধরো আমি এখানে আরো দুইটা এক্সাম্পল দিই। হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড, এই অংশ কি কোনো ইন্টারগেটিভ? না, এটা অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ যেহেতু তাহলে পরের অংশ আমার ইন্টারগেটিভ হবে না। এখন যদি বলি হাউ ওয়াজ মাই হেলথ, তাহলে তো এটা কি হয়ে গেছে, এই হাউ ওয়াজ মাই হেলথ এটা কি বলো তো, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ? ইন্টারোগেটিভ। এটা ইন্টারগেটিভ, তাইলে তোমার এটাতে প্রবলেম আছে, ঘাপলা আছে, এটা বাদ। তোমাকে কি বানাইতে হবে, হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড হাউ মাই হেলথ ওয়াজ, তাইলে কিন্তু আর এটা ইন্টারগেটিভ হলো না, তাহলে এটা কারেক্ট। তাহলে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা কি আমাদের এই যে দুইটা জিনিসের মধ্যে? ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইটাই যে তোমাকে যদি ডিরেক্ট ইন্টারগেটিভের মধ্যে বলা হয়, তাহলে সেটা দুইটা হইতে পারে, একটা হইতে পারে ইয়েস নো কোশ্চেন, আর একটা হইতে পারে তোমার ডিটেলসে ডাব্লিউএস কোশ্চেন। এখন যদি এই দুইটা একসাথে চলে আসে, তখন শুরুর অংশটা ইন্টারগেটিভ থাকবে, পরের অংশ তোমাকে অ্যাসার্টিভ করতে হবে। দ্যাট মিন্স পরের অংশতে অক্সিলারি ভার্বকে তোমাকে পরে বসাইতে হবে, আগে সাবজেক্টকে আনতে হবে, তাইলেই সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? এখন ইনডিরেক্ট ইন্টারগেটিভে চলে আসো। ইনডিরেক্ট ইন্টারগেটিভে কি বলা হয়েছে, যে শুরুতেই সেটা অ্যাসার্টিভ ফর্ম থাকবে এবং পরেও অ্যাসার্টিভই থাকবে। তার মানে মেইন যে টুইস্ট, সেটা তো পরের অংশতে কি করতে হয় সেটা পরীক্ষা আসে, প্রথম অংশ তো পরীক্ষা দেওয়া থাকে। তার মানে পরের অংশ সর্বদাই তোমার অ্যাসার্টিভই থাকে, সেটা প্রথমে ডিরেক্ট থাকুক বা ইনডিরেক্ট থাকুক। তুমি কি ধরতে পারছো আমার কথা? বলো। হ্যাঁ ভাইয়া। মানে আমার তো পরীক্ষা ধরো এই পরের অংশ থেকে আসবে, এই ক্ষেত্রেও পরের অংশটা আসবে, বা এই যে এই ক্ষেত্রেও তোমার পরের অংশটাকেই তোমাকে ঠিক করতে বলবে। তার মানে পরের অংশ সর্বদাই অ্যাসার্টিভই হয়, সেটা ইন্টারগেটিভ আর থাকে না। এটি হচ্ছে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং। শুরুর অংশ যেটাই থাকুক, শুরুর অংশ যদি তোমার ডিরেক্টের মধ্যে পড়ে, কোশ্চেনের মধ্যে, তাইলে গিয়া লাস্টে গিয়া শুধু চিহ্নটা কোশ্চেন মার্ক বসবে। আর যদি শুরুর অংশ তোমার ইনডিরেক্ট থাকে, তাহলে লাস্টে গিয়া ফুল স্টপ বসবে। কিন্তু যে স্ট্রাকচার, সেই ক্ষেত্রে তোমার সেটা অ্যাসার্টিভ স্ট্রাকচারই থাকে, ইন্টারগেটিভ আর হয়ই না পরে গিয়া। কথা কি বোঝাতে পারছি আমি? বলো তো। জি ভাইয়া, একটু বুঝছি। কনফিউজ হইতে পারো, বাট যদি কোনো কনফিউশন থাকে বলবা, আমি স্পেসিফিকলি আবার রিপিট করব। এখন দেখো আরেকটা এক্সাম্পল, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, তাহলে এটা কি, এটা অ্যাসার্টিভ কথা। তার মানে এটা কিন্তু ডিরেক্টের মধ্যে পড়ে না, ইনডিরেক্ট পড়ছে, তার মানে শেষে গিয়ে ফুল স্টপ বসবে এবং এর সাথে যেটা থাকবে সেটা তো অ্যাসার্টিভই হবে। তাহলে যদি বলি হোয়াই ডিড ইউ নট,
তাহলে হোয়াইয়ের পরে যদি ডিড দাও তাহলে তো সেটা কোশ্চেন হয়ে যায়, তখন এটা বাদ হবে না, কি হতে হবে? হোয়াই ইউ ডিড নট কল মি লাস্ট নাইট। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, এখানে দেখো আরো দুটো এক্সাম্পল আছে যে ক্ষেত্রে তোমার ওই যে নেগেটিভ থাকবে না, তখন তোমাকে চেঞ্জ করতে হবে। নিউটন ওয়ান্টেড টু নো, তাহলে এই অংশটুকু অ্যাসার্টিভ আছে, তার মানে পরেও তোমাকে কি কোশ্চেন সরাইতে হবে, ইন্টারোগেটিভ সরাইতে হবে। তাহলে হোয়াই ডিড দ্য অ্যাপেল বললে তো কোশ্চেন হয়ে যায়, বলতে হবে কি হোয়াই দ্য আপেল, এখন ফল আছে কি হয়ে যাবে সেটা, ফেল হয়ে যাবে। কেন ফেল? কারণ এখানে দেখো পাস্ট টেন্স আছে, তার মানে এই ক্ষেত্রে পাস্ট। হোয়াই ডিড, হোয়াই দ্য আপেল ফেল অন দ্য গ্রাউন্ড, ডিড চলে যাবে, কারণ ডিড থাকতে পারতো যদি এক্ষেত্রে নট থাকতো। এখন নেগেটিভও নাই, আবার আমি অ্যাসার্টিভও করে ফেলছি, তাহলে তো আমাকে এখানে ডিড বসানো যাবে না। বুঝা গেছে? এটাও সেম এক্সাম্পল। এক্ষেত্রে হবে হোয়াই হি কল্ড, কারণ এক্ষেত্রে আক্সড আছে বি টু, এটাও বি টু। এখন আসো নেক্সট, তো এই যে আমাদের ইন্টারোগেটিভের কিন্তু গেম এখানে ওভার, বুঝছো কিনা বলো সবাই? এখান থেকে কোশ্চেন আসলে পারবা কিনা? এইটাকে তোমরা ইংলিশের আরেকটা টপিকের মধ্যেও পাবা, সেই টপিকটার নাম কি? এমবেডেড কোশ্চেন নাকি এই টপিকটা? হ্যাঁ ভাইয়া, ইনভার্টেড। এমবেডেড কোশ্চেন, ঠিক আছে। সো দেখো ওইখানে কিন্তু তোমাকে এটা আবার পড়া লাগবে যদি তুমি এক্ষেত্রে মানে বেসিক ক্লিয়ার না করো। আর এটা যদি ক্লিয়ার করো এমবেডেড কোশ্চেন ধরাও লাগবে না, তুমি এমনিতেই পারবা। এইটাই এমবেডেড কোশ্চেনের থিওরি। এমবেডেড মানে কি, একটার মধ্যে একটা যদি থাকে তখন তোমাকে কি করতে হবে, পরের অংশকে অ্যাসার্টিভে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? ওই যে বললাম, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রার্থনা, প্রার্থনা, এগুলা তোমার আসে আর কি। এখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি কি দিয়ে? ভার্বের বেস ফর্ম দিয়ে হইতে পারে, যেমন তোমাদেরকে আমি বলবো স্টাডি হার্ড, ঠিক আছে, বা ওয়ার্ক হার্ড, বা হার্ড ওয়ার্ক, যেটাই বলো। আর অনেক সময় ডু দিয়ে হইতে পারে, ডু স্টাডি হার্ড। ডু নট দিয়ে হইতে পারে, ডু নট টক টু হিম। তারপরে তোমার লেট দিয়ে হইতে পারে, লেটস গো এরকম। বা তোমার প্লিজ দিয়ে হইতে পারে, প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক। প্লিজ দিয়ে তো হয় না, প্লিজ কি বলো তো, প্লিজ তো হচ্ছে একটা অ্যাডভার্ব জাস্ট। এটা ফিনিশ মানে ভি1 দিয়ে হয়েছে, বুঝা গেছে? আচ্ছা বলো তো এই প্লিজ কেন অ্যাডভার্ব? হুম, কারণ দেখো পুরো এই, সেন্টেন্সটাকে মডিফাই করে। হ্যাঁ পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, বাট স্পেসিফিকলি ভার্বকে মডিফাই করে। পুরো সেন্টেন্স বলতে কি, একটা সেন্টেন্সের মেইন ইঞ্জিনটাই হচ্ছে ভার্ব, তো ওই জন্য ওইটাই। তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস, ইমোশন অ্যান্ড রিয়াকশন। যেমন যদি বলি যে হোয়াট এ মুভি, তারপর দেখো একটা এক্সক্লেমেশন সাইন। তো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে কি, এখানে তোমাকে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই সাইনটি ইউজ করতে হবে, এবং এটা হোয়াট বা হাউ যে কোনো ভাবে শুরু হতে পারে। তো হোয়াট এর পরে স্বাভাবিকভাবে একটা আর্টিকেল বসে, যেমন হোয়াট এ মুভি, কিন্তু হাউ এর পরে স্বাভাবিকভাবে আর্টিকেল খুব একটা বসে না। আর এমনিতে এই ধরনের যদি ইন্টারজেকশন আসে, হুররা, ওয়াও, এলাচ, আউচ, এগুলো যদি থাকে, তখন হচ্ছে তোমাকে তার সাথেই তোমাকে সাইনটা ইউজ করতে হয়। অনেক সময় পরেও বসে, লাইক এটা নিয়ে তেমন প্রবলেম নাই যে তুমি সাইন শুরুতে দিবা না পরে দিবা। এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ছোটবেলাতে আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন পড়ছিলাম, তাই না? যে এক্সক্লেমেটরি থাকবে সেটা থেকে আমাকে সিম্পল বা নর্মাল ফরম্যাটে বা অ্যাসার্টিভ আনতে হবে, তখন কি হবে? তো বলো তো, যদি এক্সক্লেমেটরি থাকে সেটা থেকে যদি তুমি নর্মাল ফর্মে আনো, তাহলে একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে হয়, সেটা কি বলো? সেন্টেন্সের মধ্যে একটা ভেরি এক্সট্রা, আর এ ভেরি। রাইট, ভেরি ইউজ করতে হয় বা এভারি ইউজ করতে হয়। এই যে এই জিনিসটা জানতে চাইছি, আদারওয়াইজ কিন্তু অ্যান্সার হয় না। তারপরে দেখো অপারেটিভ। অপারেটিভ মানে হচ্ছে এই যে আশীর্বাদ বা কার্স, অভিশাপ, বা উইশ, এগুলো। যেমন মে গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, সো এটা তোমার মে দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, এটার পরে ফুল স্টপও বসে, আবার এক্সক্লেমেশনও বসে। তুমি যেটা দাও দুইটাই কারেক্ট, ফুল স্টপই বেশিরভাগ বসে। সো এই ছিল আর কি তোমাদের সেন্টেন্সের ওপরে ক্লাস। এখন এটা খুবই ছোট একটা টপিক, আমি তারপর ট্রাই করছি যে বেসিক থেকে সবকিছু ডিটেলস বোঝানোর জন্য। তারপর যদি কোনো কনফিউশন থাকে এখনই অ্যাক্স করে নাও, আমি আবার রিপিট করে বোঝাই দিব। বাট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি ভালোভাবে বুঝো, তোমার সামনে টপিকগুলো বুঝতে আরো অনেক ইজি হবে। বলো সবাই বুঝছো কিনা? হুম, এখান থেকে কোশ্চেন আসলে পারবা না এখন ভাইয়া এমবেডেড এর থেকে? ভাইয়া আপনি একটা ভোকাবুলারির জন্য বই জি ভাইয়া। বলছিলেন না? ওকে, হ্যাঁ ভোকাবুলারি নিয়ে কি যেন জিজ্ঞেস করতেছো, বলো আবার রিপিট করো। ভাইয়া ভোকাবের জন্য যে বইটা বলছিলেন ইমিনেন্ট পাবলিকেশনের, ভাইয়া ওটা তো পাচ্ছি না লিখে।
ওটা তো পাবা না, ওটা তো বের হওয়ার সাথে সাথেই মানে স্টক আউট হয়ে যায়। ওইটা হচ্ছে তুমি যেটা করতে পারো, আহ, তুমি হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি আরেকজন রাইটারের আরেকটা আছে, ইউসুফ আলীর একটা আছে মেবি, ওইটা কালেক্ট করে নিতে পারো আপাতত। আর ইমিনেন্ট পাবলিকেশনেরটা মেবি আরো পরে ছাপানো হবে বা ইয়ে হবে। তুমি হচ্ছে ইমিনেন্টের একটা পেজ আছে ফেসবুকে ওদের আলাদা, মানে পাবলিকেশনেরই পেজ আছে ওদের, আরো অনেক বইটই বের হয়। তো ওইখানে প্রি অর্ডার করে রাখতে পারো, তখন তোমার ঠিকানা ওরা পাঠিয়ে দিবে আগে থেকে। ঠিক আছে? বা ওদের পেজে টেক্সট করে রাখতে পারো যে কবে নাগাদ বের হবে ভাইয়া সেটা। ওয়ার্ড স্মার্ট কিনলে হবে না? ওই ওই বইটার মধ্যে ওয়ার্ড স্মার্টের কন্টেন্ট, জিআরইর কন্টেন্ট, ব্যারন্স এর কন্টেন্ট, তারপরে আদার্স, আগারওয়াল, তারপরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবকিছুই দেওয়া। অ্যানালজির, জিআরই সেটের সবকিছু দেওয়া, সেন্টেন্স কমপ্লিশন পর্যন্ত দেওয়া। তাহলে তুমি এতগুলো আলাদা আলাদা ভোকাবুলারি বই নাকি নই, একটা বই কিনে সারা জীবন পড়বো? ওইটা তোমার জবের জন্য পড়ে মানুষজন, ব্যাংক জব, আদার্স যেগুলা। তো ওইটা পড়া বেটার আমি মনে করি। ধরো আমি আমার জায়গা থেকে তোমাকে বেস্টটাই সাজেস্ট করব। ঠিক আছে? এখন তুমি যেটা সিদ্ধান্ত নাও। আমি কোনো বই, যেটা আমার ব্যাচের স্টুডেন্টদেরকে দেখবা, আমি কখনো এইভাবে বলি না যে তুমি এই পাবলিকেশন ফলো করতে, ওই পাবলিকেশন। আমি যে বই সাজেস্ট করছি, তুমি পুরো জরিপ নামায় দিবে সারা বাংলাদেশে এর থেকে বেস্ট বই আর নাই। তো এটা রিয়েলিটি, কারণ বাজারে তো অনেক বই আছে, কিন্তু তোমার বেস্ট কোনটা সেটা জানতে হয়। এখন কেউ তোমাকে ওইভাবে সাজেস্ট হতে করবে না, আমার সাথে কারোর সাথে সম্পর্কও নাই, কোনো ইয়েও নাই। তো এই জন্য আমি যেটা ভালো সেটাই সাজেস্ট করবো। এমন তো না যে কোনো পাবলিকেশন এসে আমাকে বলবে যে আমাদেরটা করেন এরকম। ওটা করার সুযোগ নেই, আর করলেও সেটা আমি মানবো না কখনো। ঠিক আছে? তো দেখো আপাতত ইউসুফ আলীরটা ফলো করো, সেম বই, আর ওইটাতে পেজে মেসেজ করে রাখতে পারো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরি বা কিছু, এনিথিং? আচ্ছা, ক্লাস ছোট, এই পর্যন্তই শেষ। আচ্ছা, নতুন যে একজন জয়েন করছো না, তুমি কি ব্যাচের সবকিছু বুঝছো? ও কি আছে? ওর জি নাম ভাই, আমি সব বুঝছি। হ্যাঁ হ্যাঁ, সিনথিয়া। তুমি তো ওই যে জিজ্ঞেস করছিলা যে কিভাবে শিডিউল বা স্কেজুয়াল কিরকম, তো একটু বলি। আরেকটা ছিল মেবি জয়েন করছিল, ও আমাকে রুটিন সম্পর্কে জিজ্ঞেস করছিল। তো আমাদের রুটিন হচ্ছে মেইনলি, তোমরা যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হইছো সেখানেই দেখবা ওই যে মানে শুরুর দিকেই আমাদের লেকচার প্ল্যানগুলো দেওয়া আছে, বাংলা লেকচার প্ল্যান, ইংলিশ লেকচার প্ল্যান, জিকে, ম্যাথস, আইকিউ সবগুলা। তো এই লেকচার প্ল্যানেরই সাফল আকারে হবে, ধরো বাংলা 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1, আবার এভাবে 2 2 করে শুরু হবে এভাবে। এখন ধরো 3 লেকচার নিচ্ছি আমি। এভাবে করে পুরো তোমাদের অ্যাডমিশন পর্যন্ত, টিল অ্যাডমিশন টেস্ট সেটা পর্যন্ত চলবে। আর আমি ক্লাস যখন নেই তার আগেই নোটিশ দিয়ে দিই। ধরো আজকে যদি ক্লাস নেই তাহলে আমি সন্ধ্যার দিকে নোটিশ দিয়ে দিব, কালকে নিলে আমি কালকে সন্ধ্যার দিকে নোটিশ দিয়ে দিব, এবং ওই টাইম মতো ক্লাস নেবে। এখন ক্লাসের টাইম ধরো রাত্রে 9টা বা 10টায়, দুইটা টাইমের মধ্যেই থাকে। তো আগে থেকেই তোমাদেরকে সেটা ইনফর্ম করা হবে।